দেশ যখন অশান্ত থাকে তখন তার প্রভাব যেমন অর্থনীতি রাজনীতির উপর পড়ে, ঠিক তেমনি প্রভাব পড়ে শিল্প সংস্কৃতি এবং ক্রীড়া জগতে। গত কয়েক সপ্তাহ ধরেই পরিস্থিতি অগ্নিগর্ভ। রক্তাক্ত বাংলাদেশ, কোটা আন্দোলন থেমেছে, শেখ হাসিনা সরকার নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু সন্ত্রাস, হিংসা, খুন, অগ্নিসংযোগ, লুটপাট কি থেমেছে? না, থামেনি। বরং নতুন সংযোজন হয়েছে, ডাকাতি হচ্ছে। বাংলাদেশে শিল্পী সাহিত্যিকরা আক্রান্ত হচ্ছেন, প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, খেলোয়াড়দের আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট ব্যবসা লুট করা হচ্ছে। হাজার হাজার সংখ্যালঘু বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্তে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট করার অভিযোগ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে দেশের সংখ্যালঘু অংশের নাগরিকরা। এছাড়াও বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সামিল হচ্ছে ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন সংস্থা ও সংগঠন। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, বাংলাদেশের এই অভ্যুত্থান কি দেশটিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, নাকি পেছনের দিকে অন্ধকারে নিয়ে যাওয়ার লক্ষ্যে? অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ফেরাতে কি ব্যর্থ? প্রশ্ন জাগে, শিল্পী, কবি, সাহিত্যিক, ক্রীড়াবিদদের ওপর যেভাবে নিপীড়ন চলছে তাতে দেশের মানবাধিকার পরিস্থিতি কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? যেসব বুদ্ধিজীবীরা এখনো প্রাণ ভয়ে ঘর ছাড়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি অন্তর্বর্তীকালীন সরকার? অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গোটা বিশ্বের ক্রিকেট মহল এখন উদ্বিগ্ন। 21শে আগস্ট থেকে পাকিস্তানের বিরুদ্ধে 2 টেস্টের সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশে। দেশের কিছু ক্রিকেটার সরাসরি রাজনীতির সাথে যুক্ত। তাই এমন অস্থির অবস্থায় বাংলাদেশের ক্রিকেট সহ ক্রীড়া জগতের ভয়াবহ অবস্থা বা তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বলে আজকের বিশেষজ্ঞরা মনে করছেন? চলুন আমরা সে বিষয় নিয়ে আজ একটি বিশেষ টকশোর আয়োজন করেছি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ক্রিকেট, অলিম্পিকে বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য এবং দেশের ক্রীড়া জগতে নানান বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক টেবিল টেনিস আম্পায়ার অজয় দত্ত এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। দুজনকেই স্বাগত আছে অনুষ্ঠানে। মণিময় দা, প্রথমে আপনার কাছে আসি। এতদিন ক্রিকেট খেলা নিয়ে যে বাংলাদেশি সমর্থকদের ভারত বিরোধী যে বিভিন্ন কুরুচিকর যে মন্তব্যগুলো আমরা দেখতাম বা বিশেষ করে সামাজিক মাধ্যমে, তার আসল কারণ কি এখন অনেকটা স্পষ্ট হচ্ছে? আপনার প্রশ্ন জবাব দেওয়ার আগে বাংলাদেশের এই কয়েকদিনের ঘটনায় যে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, বহু আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং সেই সঙ্গে এটাও বলি, আলাদা রাষ্ট্রে থাকা সত্ত্বেও এই সাংবাদিক পরিবার বা এই সাংবাদিক বন্ধুদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। যে প্রশ্নটা রেখেছেন, আমি একটু যদি এগিয়ে গিয়ে বলি যে আপনার প্রশ্নটা যথার্থ এই কারণে, এবং অনেক আগে থেকেই আমরা এখানেই বসে আলোচনা করেছি যে বাংলাদেশের এই যে বর্তমান ভারত বিরোধী যে জিগির ব্যাপারটা, এটা আসলে ক্রিকেট মাঠ থেকে হচ্ছিল। শুধুমাত্র ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঘটনাটা তা না, সেটা তো এখন প্রমাণ হলো। কিন্তু এই ভ্যানগার্ডে বসেই আমরা আলোচনা করেছি। আপনি যদি অতীতটা দেখবেন, আমরা এগুলি শুধুমাত্র ভারতের বিরোধিতা করা উদ্দেশ্য, এখানে ক্রিকেট কোনো ব্যাপার ছিল না। খেলোয়াড় সুলভ বা খেলোয়াড়দের এই যে যারা সমর্থক সুলভ সেই আচরণটা ছিল না, এসব ধারে কাছেও নেই। কয়েকদিন আগে যে ভাঙচুর বা এই যে সাহিত্য সংস্কৃতি সাহিত্যিক ওদের উপর আক্রমণ আমি যেটা বলেছিলাম, এটা আমি বলেছিলাম এটা সাংস্কৃতিক জ্ঞান সম্পন্ন মানুষের অভাব দেখেই ঘটনাটা ঘটেছে। এত পিছিয়ে বাঙালিরা আছে আমি কোনোদিন ভাবতে পারতাম না। কারণ এই একটা রাষ্ট্র
পুরোপুরি একটা বিপ্লব সংগঠিত করে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছিল। এই দেশটার এই দুর্দশা হবে আমি কোনোদিন ভাবিনি। এবং একদিকে যদি বলেন যে তারা তাহলে অনেক বেশি এগিয়ে চিন্তা ভাবনা করেছে, এই সমস্ত ক্ষুদ্র চিন্তা ভাবনা এবং দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই সমস্ত চিন্তা ভাবনার সঙ্গে ভারতবাসী হিসেবে আমরা তো ভাবি না, এগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্ব পায় না। এই কারণে, কারণ আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে ক্রিকেটে, ওদের গ্রুপ লিগ থেকে বেরোতে অসুবিধা হয়, ওরা শুধু এইগুলোই করতে পারবে। কারণ ওদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রিকেটটা, ক্রিকেটারটা সাকিব আল হাসান, ওই কিন্তু বাংলাদেশকে ক্রিকেট জগতে চিনিয়েছে। বাংলাদেশকে যদি আমরা বলি, তারপরেও দাঁড়িয়ে এত বিরোধিতার পরেও কিন্তু এই কথা বলছি, বাংলাদেশকে ক্রিকেট হিসেবে চিনিয়েছে। বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে এটা সাকিব আল হাসান, এটা তারা মানুক আর না মানুক। এই সাকিবুলকে যে পরিমাণ গালাগালি করা হলো সেদিন আমি একটা ভিডিওতে দেখছিলাম, আমার সভ্যতা নিয়ে সংশয় ওঠে। কিন্তু এটা আমি স্পষ্ট করে, হ্যাঁ তারা অসভ্য, এই কথা আমি বলছি না এই কারণে, কারণ তারা বাঙালি, এই কারণে বলি না, কারণ সেটা আমার গায়ে এসে পড়বে যে সভ্যতার সঙ্গে আমি না জুড়ে গেলাম। কিন্তু কথা হচ্ছে যে আসিফ মাহমুদ আজকে যে কথাগুলি বলেছেন, ওদের নব্য ক্রীড়ামন্ত্রী, ওর বয়স আমি কত জানি না, ক্রিকেট খেলা যে মানে বাংলাদেশ যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছে, এই ভদ্রলোক মানে খুব কঠিন হলেও ভদ্রলোক কথাটা আমি বলছি খুব কষ্ট থেকেই, এই যে উনি যেভাবে মানে যেভাবে বাংলাদেশের ক্রীড়ার কথা বলছেন, এবং জাতীয় যুব ইনস্টিটিউটের নাম ছিল হাসিনা যুব ইনস্টিটিউট, এটাকে হুট করে পাল্টে দিয়ে বাংলাদেশ জাতীয়, ওদের দেশের যা খুশি তা নামকরণ করুন, আমাদের যা খুশি তা করুন, আমাদের কিছু যায় আসে না। কিন্তু উনার যার নেতৃত্বে উনি চলছেন, উনি ক্রিকেট সম্পর্কে যে মন্তব্যটা করেছেন কয়েকদিন আগে, যেটা সময় নষ্টের খেলা, আসলে জানেন তো আমাদের বাবা মা দাদুরা সব সময় বলতেন, তুমি সেটা নিয়েই ভাবো, তুমি যা না সেটা নিয়ে তুমি ভাবো না। নোবেল প্রাইজ ভারতবর্ষের মানুষ নতুন দেখেছে শুধুমাত্র বাংলাদেশকে দেখে, ঘটনাটা তা না, আমরা বাঙালি দিয়েই দেখেছি এবং একাধিক বাঙালি নোবেল প্রাইজ পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নোবেল প্রাইজ পাওয়া মানুষগুলি এত ছোটখাটো আলোচনা করে, খুব দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে। ক্রিকেট নাকি সময় নষ্টের খেলা। এই মুহূর্তে এই আমরা যে অঞ্চলে বসবাস করছি, এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, এবং সমস্ত বাংলাদেশের ক্রিকেট ফুটবল দেখুন না, ওদের ফুটবলের চেহারা কি, ক্রিকেটের চেহারা কোথায় আছে? যাও চেনাটে বাংলাদেশকে চেনে আইসিসির মাধ্যমে, যেটা চেনা হলো যে, এবং ওরা যে রিকগনাইজেশন ফেলো, আইসিসির যে পূর্ণ যে সদস্যপদ পেয়েছে, সেটাও তো ভারতের জন্য, জগমন্ডল মিয়ার আমরা আসবো, মানে ভবিষ্যৎটা নিয়ে আসবো, বাংলাদেশের ক্রিকেটের যে কি ভবিষ্যৎ এই মুহূর্তে, বাংলাদেশের কি পরিস্থিতি, এবং বাংলাদেশ নিয়ে যখনই এই মুহূর্তে আমরা আলোচনায় বসি, দর্শক বন্ধুরা, যখনই আপনারা আপনাদের সামাজিক মাধ্যম খোলেন, বাংলাদেশে যেটা এক্ষুনি চোখে ভাসে সেটা হচ্ছে লুট, সন্ত্রাস, রাহাজানি, বা এই মুহূর্তে ডাকাতিও যোগ হয়েছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোর মাঝে শিল্প সংস্কৃতি চর্চা, ক্রীড়া চর্চা, এগুলো কোথায় এই মুহূর্তে আছে বাংলাদেশের, সেটা বোঝার চেষ্টা করছি আমরা। কিন্তু তারপরও বলিহারি তাদের, বড় বড় কথা বলতে কিন্তু ছোট থেকে বড় কেউই ছাড়ছেন না। অজয়বাবু, এই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, আপনার কি মনে হয় বুঝতে পারতেন তখন, আমরা সাধারণ মানুষরা অনেকেই হয়তো বুঝতে পারতেন না, বা আমরাও বুঝে উঠতে পারিনি প্রথম এই ধরনের কুরুচিকর মন্তব্য কেন একটা খেলায় হার জিত হলে, খেলা বাংলাদেশের সাথে না হলেও ভারতবর্ষের ক্রিকেটকে নিয়ে বা খেলোয়াড়দের নিয়ে বা ভারতবর্ষকে নিয়ে যেভাবে বাজে কথা বলা হতো, তাহলে আজ বোঝা যাচ্ছে সেই মস্তিষ্কগুলো বাংলাদেশের নাগরিকদের নয়, তাহলে সেই মস্তিষ্কটা তাহলে অন্য কোথাও থেকে আসছিল। নিউজ বেঙ্গলের সামনে যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন বা গুরুজনরা আছেন, সাংবাদিক বন্ধুরা বা ক্রীড়াবিদরা যারা আছেন, প্রত্যেককে আমরা নমস্কার জানাচ্ছি। এই প্রশ্নের জবাবে আমি বলবো, আগে আমরা বুঝতে পারিনি যে দুটো দেশের খেলার মধ্যে যখন খেলা হয় তখন প্রতিযোগিতায় একটা দেশ ভালো খেলে, যে দেশের সাপোর্টার, ওরা সেই দেশের পক্ষে নানাও কথাবার্তা বলবে, সে
সবসময় স্বাভাবিক। আমরা ইন্ডিয়ার সাপোর্টার, ইন্ডিয়াকে সাপোর্ট করব, পাকিস্তানের বিরুদ্ধে হলে পাকিস্তানের বিরোধিতা করব। কিন্তু বাংলাদেশ, দেখা গেছে বাংলাদেশের দর্শকরা ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে, কোনো সময় ইন্ডিয়াকে সাপোর্ট করে না। আমি বেশ কিছুদিন ধরে কয়েকটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখতে পেলাম যে এটা অরিজিনালি অনেকদিন আগেই সিআইএ বলুন, আইএসআই বলুন, বা জামাল উল মুজাহিদ্দিন বলুন, বা হেফাজত বলুন, এই সমস্ত সংগঠনের ব্যক্তিদের দ্বারা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা আমাদের এই সাউথ এশিয়াতে, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, সব দেশেই ওরা কি করেছে, প্ল্যানিং ওয়াইজ স্বাভাবিক দর্শকদের মধ্যে, স্বাভাবিক জনগণের মধ্যে একটা ইমেজ তৈরি করেছে, ভারত মানেই তোমাদের বিরোধী। এবার কিভাবে বিরোধিতাটা কিভাবে তৈরি করবে, তৈরি করার জন্য ওরা একটা গ্রাউন্ড বেছে নিল যে একমাত্র রাস্তা আছে ক্রিকেট দিয়ে পাবলিককে ভারতের বিরুদ্ধে জাগিয়ে তোলা যাবে। যে কারণে যখনই ভারতের কোনো ক্রিকেট ম্যাচ হয় কারোর সঙ্গে, তখনই বাংলাদেশের যে সাধারণ মানুষরা ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে সাপোর্ট করে, এই ধরনের বাজে মন্তব্যগুলি করে। আর বাজে মন্তব্যগুলির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে, যারা জেনারেলি আওয়ামী লীগের বাইরে, জেনারেলি যারা নাকি ওই যে বিএনপি জামাতুল মুজাহিদ্দিন, হেফাজত, ওই সমস্ত সংগঠনের লোকরা যেই ওয়ার্ডটাকে ম্যাডাম শেখ হাসিনা বলেছেন আজাকার, ওই সমস্ত লোকরা ওরা বেশি মাত্রায় এটাকে প্রাধান্য দিয়ে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছে। সেটার সঙ্গে খেলোয়াড় সুলভ মনোভাব কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ যদি খেলোয়াড় সুলভ মনোভাব থাকতো, তাহলে আমরা এই সাকিব আল হাসানের যে 2020 নভেম্বর মাসে কলকাতায় একটা হিন্দুর একটা সেরিমনিতে পার্টিসিপেট করার পরে ওনাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছিল একদম, যে কেন আপনি হিন্দুদের এই অনুষ্ঠানে কলকাতায় অংশগ্রহণ করলেন, আপনি করতে পারবেন না, দেশে বললে বিপদ হবে। ওনার ফেসবুকে ওনাকে থ্রেটেনিং করা হয়েছে। যদি খেলোয়াড়, আমাদের দেশের অনেক খেলোয়াড়রা বাইরে যাচ্ছে, আমরা দেখেছি নবজাত সিং সিধুকে পাকিস্তানে ইমরান খানের শপথ অনুষ্ঠানে গেছে, আমরা তো কোনোদিন তার বিরোধিতা করিনি। বন্ধু হিসেবে যেতে পারে, ক্রিকেটার হিসেবে যেতে পারে, তাহলে এই সাকিব আল হাসানকে এইভাবে কেন ওয়ার্নিং দেওয়া হয়েছে? সুতরাং এই সমস্ত সংগঠনগুলির ওদের উদ্দেশ্যই হলো যেভাবেই হোক ভারত বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী একটা বক্তব্য রাখতে হবে। ঠিক, মানে এর শর্ট টার্মে হচ্ছে আওয়ামী লীগ ছিল, তাদের শর্ট টার্ম টার্গেট ছিল, এবং এখন মনে হচ্ছে যে লং টার্ম টার্গেট তো ভারত। মনে হচ্ছে এই যে ক্রিকেটকে বেছে নেওয়া, ভারতের বিরোধিতা করার জন্য শুধু বাংলাদেশ নয় বা আমাদের এশিয়ার এই প্রান্তে ক্রিকেটকে বেছে নেওয়া, এটা মানে কতটুকু মানে সাকসেসফুল হতে পারলো এরা বলে মনে হয়? এটা ভারতের বিরোধিতা করা, ভারতের ধরুন যে ছেলেটা অঙ্কে 0 পেয়েছে, সে ক্লাসে বাড়িতে গিয়ে বলছে যে আমি ক্লাসে সেকেন্ড হাইয়েস্ট মার্ক পেয়েছি, কারণ সেদিন অঙ্কে যে হাইয়েস্ট মার্ক সে পেয়েছিল 1। তো ওই হচ্ছে ঘটনা। তো এদের 1 আর 0 ভেতরেই দৌড়াদৌড়ি করে। আমরা যে এই যে সার্ক ফুটবল হয়, সাব গেমস হয়ে যাওয়ার সময় আমরা তো ফুটবল ওদের কাছে হেরেছি, গালিগালাজ হয়েছে, ওদের কাছে ফুটবলে হেরেছি তো কোনো না কোনো বছরে। ক্রিকেটে হেরেছি কি, ক্রিকেটে ওদের কাছে হেরে গিয়ে আমরা একটা ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেলাম, হ্যাঁ, সাউথ আফ্রিকায়। তো এই যে ঘটনাগুলো, আমাদের তো এগুলি কোনো হেলদোল নেই, কারণ আমাদের সবসময় হয় কি যে কোনো একটা জায়গায়, আমি একটু ইন্টারাপ্ট করবো, কোনো একটা জায়গায় এই যে সাউথ আফ্রিকার কথা আপনি বললেন, তখন বিশ্বকাপ থেকে আমরা বেরিয়ে গেছিলাম, কোনো একটা জায়গায় মনের ভেতরে একটু আনন্দ হতো যে বাঙালি দলের কাছে হেরেছি। না, সবচেয়ে বড় কথা, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ, আমাদের হ্যাঁ আনন্দ হতো যে এখানে 11টা বাঙালি, হ্যাঁ 11টা বাঙালি বাংলায় কথা বলছে। 2 নম্বর হচ্ছে যে জাতীয় সঙ্গীত 2টো বাজছে রবীন্দ্রনাথ, দুটো জাতীয় রবীন্দ্রসঙ্গীত, 2টো জাতীয় সঙ্গীত বাজছে, সেই রবীন্দ্রনাথের গলা কেটে ফেলে দিল। তো যাই হোক, এই মূর্তি ভাঙা তো অনেকের সংস্কৃতি থাকে, সেটা আমাদের দেশেও হয়, তো আমরা সেটাকে বলছি না, এটা অপসংস্কৃতির ব্যাপার।
যে ঘটনাটা বলছি, মাশরাফি মুর্তজার বাড়ি যে পোড়ালো, দেখুন এই ভদ্রলোক ওদের 36টা টেস্ট খেলেছে, তারপরে 220খানা ওয়ানডে খেলেছে, এরপরে যদি আমরা টি-20-র কথা বলি 54টা টি-20 খেলেছে, দেশের নেতৃত্ব দিয়েছে, লড়াকু নেতা ছিল। তার অপরাধ রান প্রায় 14,000, এইটা যদি হয় 14,000 রান করেছে এটা যদি মানে তার একমাত্র অপরাধ সে এমপি আওয়ামী লীগের রাজনৈতিক। তবে আমার একটা জায়গায় একটু দুঃখ আছে, আমরা যখন ভারতীয়দের সম্পর্কে এত কুৎসিত মন্তব্য, এবং ঢাকাতে একসময় তো খেলা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছিল, কিন্তু ঢাকাতে কিন্তু আমাদের সচিন এবং সৌরভ, তাতে সৌরভের কাছে আমি নিজেই শুনেছি ঢাকাতে ওরা কিন্তু এক সময় খুব মানে রিসেপশন পেয়েছে। হঠাৎ করে এই যে অজয়বাবু বলছেন যে এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে, আসলে ঘটনাটা তাই, হঠাৎ করেই এই একটা জায়গা থেকে উঠেছে। আপনি বললেন এটা কেন, ক্রিকেটকে কেন ষড়যন্ত্রটা, ঠিক ক্রিকেটকে কেন, এটা দাবাতে বাঁচানোর কোনো সুযোগ নাই, দাবা কতক্ষণ খেলা না, 1:1। ক্রিকেটের দর্শক সবচেয়ে বেশি হয়, ফুটবল খেলা হবে 90 মিনিট, ক্রিকেট সারাদিন চলবে, টেস্ট ম্যাচ হলে 5 দিন চলবে, 5 দিন গালাগালি করতে পারলাম তো। ঘটনাটা এখানে টাইমের ব্যাপারটা, আমি 5 দিন গালাগালি করতে পারবো, এত আবেগটা বেশি জড়িত, সেখানে গালাগালিটা দিলে মানুষ শুনবে, ভাইরাল হবে। না, সবচেয়ে বড় কথা গালাগালিটা যদি আমাকে দেয়, আমি যদি নাই শুনি তাহলে তো লাভ নেই, কারণ এই টেস্ট ম্যাচ, এই যে আমাদের মিডিয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য এই টেস্ট ম্যাচ বা ওয়ানডেটা দীর্ঘক্ষণ বা দীর্ঘ একটা এরিয়াতে 140 কোটি মানুষের কাছে রিলে হচ্ছে গালিগালাজটা, এতে এত বড় আনন্দ কোথা থেকে পাবো? ওদের তো একমাত্র রসদ হচ্ছে গালিগালাজ, আর কিছু তো নাই। অনেক শব্দ তো বোঝাও যায় না, কি গালি না ভালো কথা বোঝাও যায় না ওদের। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার সবচেয়ে খারাপ লেগেছে যখন ইন্ডিয়া সম্পর্কে এত বাজে কথা, এই যে অস্ট্রেলিয়ার কাছে আমরা ফাইনালে যখন হেরে গেলাম ওয়ানডেতে, এর একটা স্টেডিয়ামে লাগানো হয়েছিল, এই বড় স্ক্রিন লাগিয়ে ওরা এখানে, হ্যাঁ, ওখান থেকে যখন বেরিয়ে এসেছে ওরা আনন্দ করতে করতে বেরিয়েছে, আনন্দ করো, কোনো অসুবিধা নেই, ইন্ডিয়া হেরেছে, অস্ট্রেলিয়া জিতেছে, তোমরা অস্ট্রেলিয়ার পক্ষে আনন্দ করো, সবটাই তোমাদের অতীত ইতিহাস তোমরা জানো না। হ্যাঁ, প্রতিবেশী দেশ হিসেবে ওরা কেন করছো? এবং এই কুৎসিত যে ব্যাপারটা, কুৎসিত অঙ্গভঙ্গি সহযোগ করেছেন হাসিনা ওয়াজেদ, কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, উনার মানে একটা যদি উনি না করুন, উনার ক্রীড়ামন্ত্রীও যদি একটা কন্ডেমেবল একটা শব্দ ব্যবহার করতেন, আমাদের আনন্দ হতো। ঘটনাটা হচ্ছে কি, আসলে সমস্ত জায়গাটাতে একটা জায়গায় বিশাল গ্যাপ, আমি আগের দিনও বলেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সাধারণ মানুষের একটা বিরাট ফাঁক হয়ে গিয়েছিল। এই ফাঁকটা দিয়ে অনেকে ঢুকে পড়েছে, বেনো জল তো ঢুকেইছে, উনি খেয়াল করতে পারেননি, সবটা এই ফাঁকটাই সবটা শেষ করে দিল। আমাদের কি কোনো ক্ষতি হয়নি, আমরা এই বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছে তাদেরও টেলিফোনে কনগ্রেচুলেট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে হ্যাঁ আমার কিছু রিজার্ভেশন আছে, এই মুহূর্তে কোনো অপ্রয়োজনীয়ভাবে আমরা ভারতবর্ষ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলাম 71 সালে, প্রথম, তখনও মানে যুদ্ধ জয় হয়নি, ভারতবর্ষ ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে, হেডেড বাই ইন্দিরা গান্ধী, ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, পৃথিবীর কোনো দেশ দেয়নি তখন, দ্বিতীয় দেশ সোভিয়েত ইউনিয়ন, তারা স্বীকৃতি দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন যে বাংলাদেশের যারা চালাচ্ছেন, এটা এই বাংলাদেশের সমস্ত স্বীকৃতিটা আমার কাছে প্রশ্ন জাগলো। আমি দেখবো আর কিছুদিন পরে, নিশ্চয়ই আমি উইথড্র করে নেবো সবটাই যদি ঠিক থাকে। দুর্বৃত্তায়নকে আমরা স্বীকৃতি দিলাম কিনা, কথা বললাম, দুর্বৃত্তায়ন চলছে একটা। আপনি চিন্তা করবেন, মুর্তজার মতো 70 বছরের ওপর বয়স ভদ্রমহিলা, তার মা আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। এটা তো হিন্দু বলে না, এটা তোমার সংস্কৃতির যে চেহারা, সেই সংস্কৃতির চেহারাটাকে তুমি মানুষের সামনে এনে দিয়ে দিলে। তোমার কি সংস্কৃতি তুমি দৌড়চ্ছ এখন এই জায়গায় দাঁড়িয়ে? এটা কি বিপ্লব? কি ধরনের বিপ্লব? এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাটাতে, এই যে বিপ্লবটা যারা করলো, বারবার উঠে আসছে ছাত্রদের কথা, এবং ছাত্রদের পেছনে ছাত্রদের আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে বলে যেটা করছে। এখন এই যে ছোট ছোট বিষয়গুলো, এই যে খেলার মধ্যে বা ক্রিকেটের মাঠকে অনেক আগেই হাইজ্যাক করা হয়েছে, বা ক্রিকেটের মাঠকে ব্যবহার করে তাদের যে ব্রেইন ওয়াশ করা হচ্ছে, ভারত বিরোধী একটা, আমি নামটা জোগাড় করতে পারিনি, একটা ফুটবলার, বুঝতে পারিনি, একজন ফুটবলার বলছে এশিয়াডে দৌড়েছে একজন তাদের অ্যাথলেট, রাস্তায় পেটানো হয়েছে ওদের রাস্তায়,
পেটানো হয়েছে, কানে ধরে উঠবোস করানো হয়েছে, এই ধরনের ঘটনা হচ্ছে। আমি নাম, ওরা আওয়ামী লীগের সাপোর্টার হতেই পারে, এশিয়াডে দৌড়েছে এরকম একজন বৃদ্ধ। আমি একটা চ্যানেল দেখছিলাম, একজন বৃদ্ধ কাঁদছে, রীতিমতো কাঁদছে। কেন কাঁদছে? যে মুর্তজার বাড়িতে আগুনটা লাগিয়ে দিয়েছে। এই ছেলেটা আমাদের দেশের জন্য কত পরিশ্রম করেছে, কত পরিশ্রম করেছে। এই যে ইয়েকে, সাকিবুল হাসানকে যেভাবে গালিগালাজ করেছে, আমরা এখন ইলেকট্রনিক মিডিয়ার সামনে বসে সেই শব্দগুলি ব্যবহার করতে পারবো না, কিন্তু যে গালিগালাজগুলি করেছে, সাকিবুল হাসান ভারতবর্ষের এই যে ইয়েতে খেলেন, আমাদের আইপিএলে খেলেন, আইপিএলে খেলার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের যে টাকা, এই টাকা তার দেশেই তো যায়। এ নিজের বাড়িটা করেছেন, বাড়িতে ভাঙচুর হয়েছে, ব্যাপকভাবে করতে পারেনি, কিন্তু করেছে, কিন্তু ও তো শেষ পর্যন্ত চলে আসতে বাধ্য হয়েছে। এই যে 21 তারিখ থেকে তাদের সঙ্গে পাকিস্তানের যে খেলাটা হবে, আমার ধারণা বর্তমান সরকার এখান থেকে পিছিয়ে আসবে না, কারণ এটা প্রায় পাকিস্তানের কিছু আশীর্বাদও থাকতে পারে, খেলাটা হতে পারে, কিন্তু বাংলাদেশ আগে চলে আসার জন্য অনুরোধ করা হয়েছে, খেলোয়াড়দের আগেই চলে আসুক, যাতে এই অশান্তি এড়িয়ে আগে চলে আসতে না। আমরা বিপদও দেখতে পারি না, না তোমরা, হ্যাঁ তোমরা আসো, এসে দেখো অশান্তিগুলি, দেখো কত আনন্দ হচ্ছে, সব দেখো এগুলি, তোমাদের তৈরি করা কিনা তোমরা দেখো, তোমরাই মন্তব্য করো। কিন্তু আমি সে বিতর্কে যাচ্ছি না, আমি যে কথাটা বলতে যাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট টিমটা এখনো প্র্যাকটিসে নামতে পারেনি। এখন তাদের মানসিকতা, খেলার মানসিকতা কিভাবে থাকবে? দেশের যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি প্রধান, একজন নোবেল প্রাইজ হোল্ডার, তিনি বলছেন সময় নষ্ট ক্রিকেট খেলা। বোর্ডের সঙ্গে উনি কথা বলবেন যে এটা কি, এটা থেকে কিভাবে বিস্তার পাওয়া যায়। টার্গেট খেলাধুলাই না, সুতরাং ক্রিকেট নিয়ে সময় নষ্ট উনি বলতেই পারেন, কারণ ওনার টার্গেট খেলাধুলা নয়, উনি ক্রিকেট, ওনার টার্গেট, উনি তো অ্যাকচুয়ালি টার্গেটে যে এসেছেন, ওনাকে তো তৈরি করা হয়েছে এই কাজটার জন্য। নাহলে উনি নোবেল পিস প্রাইজ পেয়ে, শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়ে, কেউ আবার ক্ষমতায় বসে আবার সে এই ধরনের বক্তব্য রাখে না। তার ব্যাপারটা ছিল ইকোনমিক্সের উপরে, ওই গ্রামীণ ইকোনমিক্সের উপরে, সবটাই যাক, নোবেল ব্যাপারটাই তো শান্তি একটা বিরাজ করে ওইখানে। আমাদের অলিম্পিক, যেমন অলিম্পিক সবসময় মাঠের ভেতরে এসে মারামারি হয়েছে, ফুটবল খেলায় সবকিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি অলিম্পিকটা তো শান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য। ফোগটের সঙ্গে অবশ্য এটা হলো না, কিন্তু এই যে জায়গাটা দাঁড়িয়ে উনার, আপনি যে কথাটা বলেছেন যে এটা ঠিক, যে উনার তো এই জায়গায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত ছিল। প্রথমেই নিন্দা করতে হবে। প্রথম কথাটা আমার খুব ভালো লেগেছিল, যেদিন প্লেন থেকে নেমে যেটা বললেন, যে এগুলি যদি চলতে থাকে, আমাদের কথা যদি কেউ নাই শোনে, তাহলে আমি আমার জায়গায় চলে যাব, আমি ছেড়ে চলে যাব, ওই জায়গায় চলে যাব। কিন্তু উনি তখনও তো চেয়ারটায় বসেননি, শপথ নিয়ে চেয়ারে বসার পরে সেই কথা আরো একবার বলা হয়ে গেছে, আমি পদত্যাগ করবো যদি অশান্তি না থাকে, সেটা আরেকবার রিবাউন্ড হয়ে গেছে। এখন তাহলে কি উনি কি আলটিমেটলি ওনার কথা শোনা হচ্ছে কি, বা যারা ওনাদের বা যেটা বলছে এটা আদৌ কি ক্রোকোডাইল টিয়ার্স কিনা, এখন সেটাও তো একটা দেখার বিষয়। না না, এটা নিয়ে আর প্রশ্ন তোলার ব্যাপার নেই, এটা পুরো পরিষ্কার। ছাত্রছাত্রীরা সবাই মানে এখন লুটেরা দুর্বৃত্তরা সুপ্রিম কোর্টে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে চিফ জাস্টিসকে থ্রেট করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, তুমি রিজাইন করো। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, হয় নাকি? এখন তো স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রত্যেককে অ্যাডভাইজার হিসেবে বসানো হয়ে গেছে। তারপরে কি করে হয়? আজকে স্টুডেন্ট অর্গানাইজেশনের লোকরা পুলিশের পোশাক পরে ট্রাফিক সামলাচ্ছে, গতকাল ছিল না সেটা, আজকে থেকে পুলিশের পোশাক পরে ট্রাফিক সামলাচ্ছে ওরা। এই যদি হয় দেশের নমুনা, এই যদি হয়, তাহলে একটা দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। শব্দটা স্পষ্ট করেই আমি বললাম। কেউ কন্ডেম করতে পারেন, কেউ অখুশি হতে পারেন, কিছু যায় আসে না। আপনি চিন্তা করেন না, প্রেস ক্লাবের ব্যাপারটা আলাদা, একদম টোটালি আলাদা। প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে চিঠি দিয়ে থ্রেট করা হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাও ওখান থেকে, এবং ওরা বাধ্য হয়েছে না, পালিয়ে গেছে। যে সেক্রেটারি তো মানে বর্ডার পর্যন্ত এসে গিয়েছিলেন, ওকে ফেরত রিসিভ করা হয়নি, ওকে ওর পাসপোর্ট, ওর বউ এবং মিসেস এবং সহ, মেয়ে সহ, এই আমাদের বর্ডারের কাছাকাছি এসে গিয়েছিলেন, ওরা চলে আসবেন, আসতে দেওয়া হয়নি তো, ওদের ইমিগ্রেশনে ঢুকতেই দেওয়া হয়নি, ওদের ফেরত নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা হচ্ছে যে কোনো তদন্ত হবে না, কিচ্ছু হবে না, গায়ের জোরে সবকিছু চলবে।
না, সেইটাই কথা প্রশ্ন, হচ্ছে, সেইটাই হ্যাঁ, প্রাইম সেইটাই মিনিস্টার প্রশ্ন। ব্যাপার হয়েছে উনি দায়িত্ব নিয়েছেন, সেটা ঠিক। দায়িত্ব নিয়ে উনি বলেছেন, উনি যা যা কোটেশন করেছেন সেটা ডাইরেক্টলি এরকম বলেছেন, ভায়োলেন্স ইজ নট আওয়ার এনিমি, লেট আস নট ক্রিয়েট মোর, বি কাম এন্ড প্রিপেয়ার টু বিল্ড আওয়ার নেশন। কিন্তু উনি একবারও বলেননি যে সংখ্যালঘুদের উপর যারা আক্রমণ হচ্ছে, বিভিন্ন মন্দিরগুলি ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে এইরকম ভাবে আক্রমণ হলো, আওয়ামী লীগের নেতাদেরকে মেরে ফেলা হলো, ওদের বিরুদ্ধে কোনো বিচার হবে, কোনো কিছু হবে, সেই সম্পর্কে উনি কোনো কিছু বলেননি। এছাড়াও কি হচ্ছে, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি উনাকে জোর করে, হ্যাঁ, সেই সঙ্গে উনার সঙ্গে যে আরো 5 জন ছিলেন ওদেরও সরে যেতে হলো। ব্যাংকের গভর্নর, সবচেয়ে বড় কথা, চিফ অফ দ্য আর্মি স্টাফকে সরিয়ে দিল এক কথায়। নতুন চিফ অফ দ্য আর্মি স্টাফ, উনি এসে বলছেন আমাদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মানে কি ব্যাপার, একদিকে বলছেন দেশের, হ্যাঁ, দেশের যিনি প্রধান, যিনি চালাচ্ছেন, উনি শান্তির জন্য বড় বড় কথা বলছেন, আর ওনার চিফ অফ দ্য আর্মি স্টাফ হুঙ্কার দিচ্ছেন কার বিরুদ্ধে যুদ্ধ। আপনি দেখুন, এখন দেশটা বলতে গেলে চালাচ্ছে সেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা নাহিদ ইসলাম। সে যাই বলছে সেটাই হচ্ছে। এখন নাহিদ ইসলাম 26 বছর বয়স, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওর ব্রেনে তো এত কিছু আসে না। আমার বক্তব্য ডাইরেক্টলি ও অন্য কারুর দ্বারা, বাইরের কোন শক্তি দ্বারা বা বাইরের কোন বাইরের শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে যে আমেরিকার যে অ্যাম্বাসেডর ঢাকাতে আছেন, উনি ঢাকাতে অবস্থানকালীন সময়ে বা বিভিন্ন সময়ে উনি বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে মিটিং করছেন, ছাত্রদের সঙ্গে মিটিং করছেন। বিশেষ করে একটা নাম এসছে কি, পিটার হাস, উনি যখন অ্যাম্বাসেডর ছিলেন, উনি বিরোধী দলগুলির সঙ্গে উনি মিটিং করেন, ছাত্রদের সঙ্গে মিটিং করেন, বিভিন্ন দেশ কিভাবে চলবে নিয়ে বিভিন্ন আলোচনা করেন। কিন্তু একজন অ্যাম্বাসেডর হিসাবে উনি দেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো সময় হস্তক্ষেপ করতে পারেন না। এই কারণে আমার বক্তব্যটা যে এইটা ওই নাহিদ ইসলাম যে ছাত্র নেতা, যে ছাত্র নেতার মাথা থেকে বেরিয়ে আসেনি আমাকে এইভাবে আন্দোলন করতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে। এটা পরিচালিত হয়েছে অন্য জায়গায়। আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, এখন কথা হচ্ছে যে ক্রিকেটকে এই যে বলা হয় যে রাজনীতি মুক্ত করার মানে আহ্বান করা হচ্ছে, এবং অনেকেই বলছেন যে ক্রিকেট তো কোনোভাবেই রাজনীতির সঙ্গে, যারা ক্রিকেটার তাদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা উচিত নয়, ক্রিকেট সংগঠক, হ্যাঁ, ক্রিকেট সংগঠকও রাজনীতির সঙ্গে যুক্ত থাকা উচিত নয়। এবং কোন একজন এখানে যারা দায়িত্বে রয়েছেন, কোন একজন মন্ত্রী, নতুন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী একজন, উনি, আমি ঠিক নামটা এই মুহূর্তে রিকল করতে পারছি না, ওনার বক্তব্য ছিল যে এই যে বলা হচ্ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, ওনার নাম আসিফ বা মোহাম্মদ সঞ্জীব ভুইয়া, এটা রাজনীতির কারণে হচ্ছে বলছে সংখ্যালঘুদের জন্য নয়, এটা রাজনীতির কারণে হচ্ছে। এই যে তাহলে আমরা কি ধরে নেব এই যে ক্রীড়াবিদদের উপর হচ্ছে, এই যে মাশরাফির বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সাকিবুল হাসানের বাড়ি হয়েছে, বা আপনি যে কথা বলছিলেন যে কানে ধরে উদ্বোস করছে এশিয়ান গেম, তাহলে সবই কি ওই আওয়ামী লীগ করার বা হাসিনা সরকারের সমর্থক বা কর্মী হিসেবে তাদেরকে এই করা হচ্ছে? দেখুন, ঘটনা হচ্ছে কি, আমি সংস্কৃতিটা যেরকম যেভাবেই করা হোক, আলটিমেটলি তো তাদের পরিচিত ক্রীড়াবিদ। পরিস্থিতিটা যে জায়গায় গিয়েছে আর কি, এই মুহূর্তে যদি আবার ধরুন একটা বড় রেভলিউশনের মতো হলো, আবার একটা আওয়ামী লীগের লোকজন এসে আবার দায়িত্ব নিল, ঘটনা কিন্তু আবার ঘটবে, একই জায়গায় যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে হাসিনার যে সুবিধাটা ছিল, হাসিনার সময় আমাদের দুর্গাপূজার মণ্ডপ ভাঙা হয়েছে, এই ঘটনা হয়েছে, কিন্তু এটা বাড়তে দেওয়া হয়নি। এটা কোনো অবস্থা একটা কমিউনিয়াল ব্যাপারে নিয়ে যাওয়া যায়নি। কিন্তু এখন যেটা চলে যাচ্ছে, এই জায়গাটা সরাসরি দুর্বৃত্তদের হাতে চলে গেছে প্রশাসনটা। আপনি চিন্তা করতে পারেন, একটা রাষ্ট্র পুলিশহীনভাবে 4 দিন রইল, কোনো পুলিশ নেই, 100-র উপরে পুলিশ সাধারণভাবে খুন হয়ে গেল, থানার ভেতরে, থানার বাইরে, মানে গোটা 50 গাড়ি তো আপনার রিল বেরিয়ে গেছে তো, যে একটা ইয়ের ভেতরে ওদের ওই যে মৃতদেহ নিয়ে যায়, যে গাড়িগুলি নিয়ে যাচ্ছে। একটা দেশ এইভাবে চলতে পারে কিনা আমরা এখানে আলোচনা করছি, কেউ প্রশ্ন তুলতে পারেন, তাদের দেশে যা খুশি হোক, এটা হোক, আমাদের কি না, ঘটনাটা এরকম না।
তাদের দেশে যা খুশি হোক হতেই পারে, কিন্তু মানুষ মৃত্যুটাকে আমরা 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 condemn করব, আমরা অবশ্যই condemn করব। গাজা ভূখণ্ডের যে মরছে আমরা কি কন্ডেম করছি না? করছি তো। আমরা যে কোনো মৃত্যুই আমরা আমরা condemn কন্ডেম করব। করব, আর এইভাবে একটা জাতির উপরে অত্যাচারটাকেও আমরা কন্ডেম করি। কেন করব না? কি কারণ করব? এই কারণে যে এই অন্য আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়তো অতটা করিনি, আমরা মানুষ মরলে পরে করেছি, অতটা মানুষ মরেও নি। কিন্তু এই দেশটা সম্পর্কে কেন করব? কারণ এখানে আমাদের একটা গর্বের জায়গা আছে, এবং আমাদের একটা স্বাভাবিকভাবে আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। কারণ এই দেশটা স্বাধীন হওয়ার পেছনে আমাদের রক্তক্ষয় হয়েছে, আমাদের রক্তক্ষয় হয়েছে, আমাদের প্রচুর সেনাবাহিনীর মানুষ মারা গিয়েছে, আমাদের সেনাবাহিনী মারা গিয়েছে। তা আমি সে কথা বলবো না, বলতেই হবে আমাদের। তোমরা মানলে না মানলে, হ্যাঁ, সেটা তো আমাদের সেনা আমাদের রক্তক্ষয় হয়েছে, আমাদের অর্থনীতি, আমরা তোমাদের আশ্রয় দিয়েছি বলে তোমাদের যা খুশি করবো ঘটনাটা তা না। এখন যারা বিরোধিতা করছে, এখন এই মুহূর্তে ভারত বিরোধিতা করছে, বা যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, তারা আসলে কি, যেহেতু ভারত বিরোধিতা করছে, তারা কি চাইছিল না যে বাংলাদেশ স্বাধীন হোক? এখন সেটাই ব্যাপার, যে তারা তো নিশ্চয়ই চাইছিল না, না হলে ভারত বিরোধিতা কেন? কেন স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য 26-27 বছরের ছেলেরা এখন প্রশাসনে এসছে, ওরা বলছে তার আগের 26-27 বছর যোগ করলেও স্বাধীনতার যুদ্ধ ওরা দেখেনি, সেই জন্য বলছে এটাই প্রথম স্বাধীনতা। এরপরে যারা আবার আসবে তারা বলবে প্রথম স্বাধীনতা। তো ওরা মুজিবুর রহমানের ব্যাপারটা বুঝবে কি? ওরা তো বুঝবে না। ওরা তো তাজউদ্দিন আহমেদকে কিভাবে মার্ডার করা হয়েছিল, যারা এখনো মানে হইচই করছে ক্ষমতায় আসবে বলে, ওদের হাতে ধরে ওদের সহায়তা ডিফারেন্স বুঝতে পারতো যে এখন আওয়ামী লীগের সময় বা ইন্ডিয়ার সাপোর্টে বাংলাদেশ যতটুকু পিসফুল বা যেভাবে চলছে, আর পাকিস্তান যেভাবে চলছে, ওদের যে কাউন্টার পার্ট ছিল, ওরা যে পাকিস্তানের আন্ডারে ছিল, ওইখানের যে অস্থিরতা আর বাংলাদেশের যে একটা এই ডিফারেন্সটা কে বুঝবে, কে বুঝতে চাইছে এবং কে বুঝতে চাইছে না, সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এখন যারা বুঝে তারা কিছু করার নেই, আর যারা বুঝতে চাইছে না তাদের অনেক কিছু করার আছে, এবং তাই বোধক করে ফেলবে। যিনি নোবেল প্রাইজ পেলেন তার কাছে তো অনেক কিছু আশা করবে মানুষ, একদম করবে না? একদম। আমরা নোবেল প্রাইজ হোল্ডার এই প্রথম দেখছি, তা তো ঘটনাটা তা না। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে অমর্ত্য সেন থেকে শুরু করে ভট্টাচার্য পর্যন্ত সবাই মিলে আমরা তো কাছ থেকে দেখেছি, একদম। সিভি রমনও দেখেছি, সবই দেখেছি। তারপরে মাঝে আমাদের দেশে থেকে, বিদেশি হলেও আমাদের দেশে থেকেই ওনাকে, উনি ভারতীয় মাদার টেরেসা, শান্তি, আমরা দেখেছি, সবগুলোই দেখেছি। কিন্তু এ যা জিনিস দেখছি, এবং ইনি কেন এলেন আমি জানি না, তবে উনি যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারেন, এই যে আশঙ্কা যারা করছেন, আমি তাদের সঙ্গে একমত নই। কারণ এই যে চেয়ারটায় বসা এবং উঠে যাওয়ার ভেতরে বিরাট পার্থক্য। না, এখন প্রশ্ন হচ্ছে যে যখন সরকার ছিল না, শেখ হাসিনার পদত্যাগের পর এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করার এই যে মাঝখানের সময়টুকুতে বাংলাদেশে যা চলেছে, মানুষ না হয় তাও বলতে পারে যে ঠিক আছে, সরকার ছিল না, কেউ দায়িত্বে ছিল না, যা খুশি হয়েছে। কিন্তু সরকার দায়িত্ব নেবার পরও যা হচ্ছে, এই দায়ভার কি এড়াতে পারবেন কি নতুন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়ভার এড়াতে পারবে? দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তো সেনাবাহিনীকে কাজে লাগিয়ে দেশকে শান্ত করার প্রয়োজন ছিল। দায় এড়াতে পারবে না, অসম্ভব। দায় এড়াতে পারবে না, কিন্তু আমার মনে হয় কিছু একটা করবে। কারণ আজকে পৃথিবীর সর্বত্র বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, কানাডাতে বলুন, টরেন্টোতে বলুন, ওয়াশিংটন, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে এখন, ইন্ডিয়া এবং মানে বিশ্বের সমস্ত জায়গায় এটা নিয়ে ভীষণভাবে প্রতিবাদ হচ্ছে এবং হয়েছে। আজকে দিনভর সেটা হয়েছে। এখন আমেরিকা বলুন আর সেই অন্তর্বর্তী সরকার বলুন, ওরা ভীষণ প্রেসারে আছে, ওদেরকে কিছু করতে হবে, ওরা বাধ্য। ওরা যদি এখন কিছু না করে, ওদেরকে করানো হবে। কারণ সব জায়গা থেকে যেভাবে প্রেসার দেওয়া হয়েছে, আলটিমেটলি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকশন নেয়, তাহলে তো বাংলাদেশ কিছু করতে পারবে না। অনেক জায়গায় বলাই হয়েছে যে ফারাক্কার বাড্ডা খুলে দিলেই বাংলাদের শেষ। এটা তো এমনি অবশ্যই ভারতীয়রা রাগে বা ক্ষোভে বা গপ্পের ছলে বলতে পারবো, কিন্তু কথা হচ্ছে মূল বিষয়টা ভারতবর্ষ যে পদক্ষেপ নেবে, ভারতবর্ষের পদক্ষেপ হচ্ছে আপনার রাজনৈতিক বিষয়, এটা তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। আরেকটা হচ্ছে কূটনৈতিক বিষয়। আপনি কিভাবে দেখবেন কূটনৈতিক বিষয়টাকে, আপনি কিভাবে ট্যাকেল করবেন? কারণ এখনো শেখ হাসিনা ভারতবর্ষে আছেন বলে মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে, এখনো আছেন, ধারণা করা হচ্ছে। আমরা এই মুহূর্ত পর্যন্ত ওনাকে আশ্রয় দিয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে
পরবর্তী পদক্ষেপ ইউএনও টিউএনও কি কথা বলতে শুরু করে আমাদের এখন নজর রাখতে হবে। বিদেশের সঙ্গে এই মুহূর্তে আজ থেকে 40 বছর আগে যেভাবে মন্তব্য করা যেত এখন সেভাবে যায় না তো, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গন্ডগোল লেগে রয়েছে, যার ফলে হুট করতেই আপনি খুব সাবধানে আপনাকে পা ফেলতে হয়। আপনি যে কোনো সময় সেটা ইন্টারন্যাশনাল রিলেশন ব্যাপারটা অনেকটা জায়গায় রয়ে গেছে, কারণ এখন যে আমাদের চারপাশে যারা রয়েছে জানেন তো, এরা আমাদের মানে বন্ধুর সংখ্যা অনেকটা কমে গিয়েছে আমরা যতই চেষ্টা করি, কিন্তু সুতরাং আমাদের সাবধানে পা ফেলতে হবে। কিন্তু তাই বলে অন্যায় অবিচার হবে আমরা প্রতিবাদ করব না। রিলেশনের মধ্যে এখন সবচেয়ে বড় বিষয়টা যেটা আছে সেটা অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে সবকিছু, যে কোনো নীতিকে পরিচালনা করা অর্থনীতি। এখন দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক যে ব্যাপারটা আছে সেটা আগামী দিনে কতটুকু ঠিক থাকে বা আগামী দিনে কতটুকু সেটা ভালো হয় বা খারাপ হয় সেদিকে এখন নজর রাখতে হবে। তবে আমাদের আজকের ক্রীড়াবিদদের নিয়ে কথা হচ্ছিল, এবং সবচেয়ে বড় কথা, দুঃখ আমাদের সেই জায়গায় হয়, কষ্ট আমাদের সেই জায়গায় হয় যে এই ধরনের সন্ত্রাসের মধ্যে বা এই ধরনের যখন রাজনৈতিক একটা উথাল পাথালের মধ্যে কেন আক্রান্ত সংস্কৃতি মহলের বা সাংস্কৃতিক জগতের মানুষেরা, কেন আক্রান্ত ক্রীড়াবিদরা। অজয়বাবু, দেশের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের, সব ধরনের খেলোয়াড়দের, শুধু ক্রিকেট নয়, ফুটবলার বলুন, অ্যাথলেটিক্স বলুন, বা যারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, ক্রীড়া জগতের সঙ্গে যারা যুক্ত, তাদের ভবিষ্যৎ কতটা নিশ্চিত বলে আপনি দেখছেন এরকম পরিস্থিতির মধ্যে? এইরকম পরিস্থিতিতে অরিজিনালি খেলাধুলা প্লেয়ারদের জন্য অ্যাকচুয়ালি অলওয়েজ সবসময় কি আমরা একটা ভালো পরিবেশ চাই। যদি অস্থিরতা থাকে সেখানে কোনো খেলাধুলায় ভালোভাবে সম্ভব না। বাংলাদেশ কোনো গেমে, ক্রিকেটে অল্প স্বল্প যাই ছিল সেটাও সম্ভব না, কারণ কোনো গেমই বাংলাদেশ খুব একটা উপরে নেই। তো বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলাতে হয়তো বা 1025 প্লেয়ার থাকবে। তা 1025 প্লেয়ারের মধ্যে ম্যাক্সিমাম হয়তো বা 20-এর ঊর্ধ্বে। তো ওরা প্রত্যেকেই এই বাংলাদেশের এই ধরনের যে অস্থিরতা, এই অস্থিরতার সঙ্গে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একদম। তো অটোমেটিক্যালি ওদের যে খেলাধুলাটা যা ছিল সেটা আরো রসাতলে যাবে। যে ধরনের পারফরমেন্স ছিল সেটা 5 বছর, এই কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে সেটা আর রক্ষা হবে না। এবং ওদের যে অ্যাকচুয়ালি স্পোর্টসম্যানরা তো সবসময় ইউনাইটেড থাকে, সে বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিরতার জন্য ওদের মতো ডিভাইডেশন শুরু হয়ে যাবে কোন রকম, এবং সেটা শুরু হয়ে গেছে। সবাই প্লেয়ারদের মধ্যে চলে আসবে আওয়ামী লীগ, বিএনপি আর ওই ধরনের। জেনারেলি তো প্লেয়াররা রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না, প্লেয়ারদের মধ্যে রাজনীতি কোনো ভেদাভেদ থাকেও না। কিন্তু এই ধরনের ঘটনার পরে এখন প্লেয়ারদের মধ্যে রাজনৈতিক পরিচয় শুরু হয়ে যাবে। যে মাঠে খেলতে গেলে আগে বলবে ও আমি আওয়ামী লীগ করে ওকে বাদ দাও, ও বিএনপি করে ওকে বাদ দাও। সুতরাং সেই পরিস্থিতিতে বাংলাদেশের খেলাধুলা কতটুকু কি হবে সেটা নিয়ে সন্দেহান অবশ্যই। আর মনমুদা, এই ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক আগামী দিন আপনি কোথায় দেখছেন? এভাবে নিশ্চয়ই অশান্তি একটা জায়গায় গিয়ে থামবে, দেশ আবার চলবে, হয়তো অন্তর্বর্তী সরকার হোক বা যদি নতুন নির্বাচন হয় আবার নতুন সরকার, সে যেই আসুক তাদের সরকার চলবে। কিন্তু এই যে ঘটনাটার পর, মুক্তিযুদ্ধের পর ভারত বাংলাদেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক যাই থাকুক, কিন্তু ওই যে আবেগটা আপনি যেটা বলছিলেন যে আমাদের সেই আবেগটা কিন্তু কোন একটা জায়গাতে বাংলাদেশের জন্য আমাদের একটা উইক পয়েন্ট সবসময় ছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এবারের ঘটনার পর, এই 2024-এর পর বাংলাদেশের প্রতি আমাদের জগমোহন ডালমিয়া যা করেছেন বাংলাদেশের জন্য, সৌরভ গাঙ্গুলি যা করতে চেয়েছেন বাংলাদেশের জন্য, আজকের ক্রিকেটাররা বা ক্রিকেটের সংগঠকরা তা করতে পারবেন কি? দেখুন, আমরা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের দেশ, তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, সত্যজিৎ রায় মৃণাল সেনের দেশ। ফলে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমরা এই ছোটখাটো ব্যাপার, একদম মানে নিচু স্তরের ব্যাপারগুলি নিয়ে অত গুরুত্ব দিই না। মাঠে যখন খেলাটা শুরু হবে আবার সব ভুলে যাব, আবার একই জায়গায় আসবে ক্রিকেট। কারণ এই ক্রিকেটাররা তো দোষী না। এখন অব্দি এই যে সাকিবুল হাসানের কথা বলছি, বা ওই কি দাস যে ছেলেটা পেসারটা, এটা ওর নামে একটা মিথ্যা কথা, রটনা, ওর বাড়িটারে কিছু হয়নি রটনা। তো এরা যখন মাঠে আসবেন ক্রিকেটটা ক্রিকেটের মতোই চলবে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের পক্ষে এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে ক্রিকেট খেলা সম্ভব হবে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু এটা হওয়াটা উচিত হবে না, এটা যার যার রাষ্ট্র ঠিক করবে। যেমন ধরুন না, আমরা মাঝে মাঝে অনেকের সঙ্গে কথা বলি যে আমাদের ক্রিকেট আরো অনেক বেশি ডেভেলপ করতে পারতো যদি ভারত পাকিস্তানের
এই ক্রিকেটের বর্ডারটা যদি না থাকতো, খেলার ভেতরে আমরা দুই দলের ভেতরেই যদি থাকতাম, আমরা যদি আগে সোভিয়েত ইউনিয়ন থেকে আমাদের এখানে জিমন্যাস্টরা আসতো, আমাদের এই রাজ্যের জিমন্যাস্ট প্রগতি হওয়ার পেছনে এটাও একটা কারণ। এটা দলীপ সিং করতেন না, আনতেন বিদেশ থেকে অনেক, এখানে এসে অনেকবার চীন এসছে এরকম। তা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে খেলাধুলোর ক্ষেত্রে যদি এরকম বাতাবরণটা সৃষ্টি করা যায়, পলিটিক্যাল কারণ যাই থাকুক, যদি সৃষ্টি করা যায়, আমরা চীনের সঙ্গে তো সবচেয়ে বেশি বাণিজ্য ছিল পাকিস্তানের চেষ্টা হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, ছিল 2 বছরে মানে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তো ক্রিকেট চালু হয়েছিল দুই দেশের ভেতরে। একটা সময় শুরু হয়ে গেল তো এটা অটল বিহারী বাজপেয়ীর সময়, তো মুশারফের সময় এটা চালু হলো, আবার বন্ধও হলো। তো এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা এগুলি চালু হলে ভালো। আমার মনে হয় না যদি খেলা একবার শুরু করা যায়, ভারতে যদি বাংলাদেশ আসে, বাংলাদেশকে খুব একটা সমস্যায় পড়তে হবে না, কারণ ভারত কিন্তু ভারত বাংলাদেশে যাবে কিনা এই মুহূর্তে, কারণ ওরা যারা এই গন্ডগোলগুলি করছে আসলে লেখাপড়া কতটুকু করে আমার খুব মানে সন্দেহ আছে। কারণ আপনি বঙ্গভবনের প্রধানমন্ত্রীর বাসভবনের সমস্ত কিছু লুট হলো, কিন্তু বইগুলি লুট হলো না। ওগুলি পড়তে হবে তো, ওগুলি পড়তে হবে তো, পড়ার মতো কিছু কিছু নষ্ট করেছে, কিন্তু লাইব্রেরির যে বইগুলি অনেক জায়গায় ইনট্যাক্টই আছে, কারণ ওগুলি পড়তে হবে। ওগুলি পড়ার মতো মানসিকতা কোথায়, কিভাবে পড়বে, কোন দিক দিয়ে খুলবে বইটা? ফলে এই যে জায়গায় এই যে তারা দেখেও শেখে না। এই দেখুন আমাদের এই আরশাদ নাদিম পাকিস্তানের যে ইয়েতে বর্ষা ছাড়া জ্যাভলিনে যে গোল্ড পেল 92.97 মারলো, যে ওর মা কি বললো যে নীরজ চোপড়া আমার আরেক ছেলে। চিন্তা করতে একইভাবে নীরজ চোপড়া মাও সেম বলে, দুজন মায়ের বক্তব্য সেম। এই যে ওঠার পরে যে দুজনের যে ছবিগুলি বেরিয়েছে, এই যে আমাদের ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ানোর সময়, এগুলি তো ইতিহাস, এগুলি দেখে শিখতে হবে। খেলোয়াড়রা এই মানসিকতায়, তুমি যখন আগুনটা লাগাতে গেলে ওর মোর্তাজার বাড়িতে, তোমার এটা ভাবনা চিন্তা করতে না কারোর বাড়িতে আগুনটা লাগাচ্ছি। ওই যে ভদ্রলোকের গায়কের বাড়িতে যে গিয়ে আনন্দের বাড়িতে, রাহুল আনন্দের বাড়িতে আগুনটা লাগালে, এই যে জিনিসপত্রগুলি বাদ্যযন্ত্র যা নিজের তৈরি করা, যেগুলো আর কোনোদিন ফিরে আসবে, এগুলিকে নষ্ট করে ফেললে তোমরা, যে আগুন লাগানোর সময় একটু ভাবলে না, নিজের বাড়ির মা বাবার কথাও ভাবলে। তোমাদের দেশেরই সম্পদ, তোমার নিজেদের সম্পদ। বাংলাদেশেরই তো বলতো মানুষ প্রচুর বিদেশি মুদ্রা এনেছেন। মাশরাফি মুর্তজার তো অন্য কোন দেশের পরিচিতি ছিল না, বা রাহুল আনন্দেরও গান বাংলাদেশের গায়ক বলা হতো। আসলে তো দুর্ভাগ্যটা এই জন্যই জানেন তো, আসলে তো ওদের এই আন্দোলনের পেছনে কোনো ইথিক্স ছিল না। কই কিসের ইথিক্স? একটা মাত্র ইথিক্স যে হাসিনাকে হটাও, না হাসিনাকে হটানোর পর যদি শান্ত হতো দেশ, তাহলে এখন তো প্রমাণ হচ্ছে যে তারপর যেটা হচ্ছে সেটা তারপর তো আলোচনা করতে আর ইচ্ছে হয় না। দুর্বৃত্তায়ন আমাদের একমাত্র মানে মোটো হচ্ছে দেশের ভেতরে দুর্বৃত্তায়নগিরি করব। কারণ হাসিনা চলে যাওয়ার পরে যদি একটাই 1 পয়েন্ট ইস্যু হয়ে থাকে যে হাসিনা চলে গেল, তো সঙ্গে সঙ্গে সবই ঠান্ডা হয়ে যাওয়ার কথা। যেটা হাসিনা লাস্ট তার কথা যেটা বেরিয়েছে যে আরো রক্তপাত যাতে না হয়, তোমরা আমাকে চাইছো না, আমি চলে যাচ্ছি। এই যে জায়গাটা, এই যে জায়গাটা ওরা নিল না নিয়ে যে এখন যে কীর্তিগুলি করছে, তাতে প্রমাণ হলো যে আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে দুর্বৃত্তায়ন আর লুটে পুটে খাবো সব। এই হচ্ছে চৌর্যবৃত্তি যদি তার রক্তে এসে যায়, আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না, নিজের বাড়ি থেকেও চুরি করবে। এখন 21শে আগস্ট থেকে পাকিস্তানের সঙ্গে সিরিজ, বাংলাদেশের টেস্ট সিরিজ এখন দেখার, সেই টেস্ট সিরিজে বাংলাদেশ কেমন ফলাফল করে, আর পাকিস্তানও বা বাংলাদেশকে এই যে আমন্ত্রণ, এই অশান্তির মধ্যে আমন্ত্রণ জানিয়ে, আগে থেকে আমন্ত্রণ জানিয়ে কেন ডেকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, ওকে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। দেখুন এই যে 5টা সাংবাদিককে যে মারা হলো, আমাদের এই নোবেল প্রাইজ হোল্ডার যে এখন প্রধান, বাংলাদেশের প্রধান, নিন্দাটাও করলেন না। একদম, শুধু সাংবাদিক নয়, শিল্প সাংস্কৃতিক বা যারা করা হয়েছে 5 জনকে, সাংস্কৃতিক মহলের সব যাদেরকে যাই করা হচ্ছে, উনি কিন্তু একবারও এরকম ভাবে কন্ডেম করেননি। মানে তারপরও বলছেন না। দেখুন আমাদের ভারতবর্ষের 9,500 ছেলে মেয়ে যারা ওখানে পড়াশুনো করে বাংলাদেশে, তারা চলে এসছে ইন্ডিয়াতে, কিন্তু ওরা চলে আসতে বাধ্য হয়েছে। ভারতে কিন্তু 2026 জন ছেলে মেয়ে বাংলাদেশের যারা এখানে পড়ে, 2026, তাদের কিন্তু কিচ্ছু করার সব, তারা কিন্তু নির্বিবাদে আছেন, নিরাপদেই থাকবেন। ভারতবর্ষ শান্তির দেশ।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সময় দেওয়ার জন্য। আমরা বাংলাদেশে ক্রীড়াবিদদের উপর কেন এই ধরনের আক্রমণ হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। বিশেষ করে ক্রিকেট, যারা ক্রিকেটার, বাংলাদেশকে বিশ্বর দরবারে অনেকেই চিনেছেন ক্রিকেট দিয়ে, যেমনটা আমাদের অতিথিরা বলছিলেন। তো ক্রিকেটের উপর কেন এই ধরনের আক্রমণ হচ্ছে সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম। ধন্যবাদ মনিরুদ্দিন আপনাকে, ধন্যবাদ অজয়বাবু আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই বাংলাদেশের সব দিকে নজর রাখছি। বাংলাদেশে কি কি হচ্ছে, কে কি করতে চাইছে। ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বিক্ষোভও কিন্তু এবার দেখা দিচ্ছে। সে হিন্দু জাগরণ মঞ্চ হোক, সংখ্যালঘুদের পক্ষ থেকে হোক, বা কবি সাহিত্যিকদের পক্ষ থেকে হোক, বা ক্রীড়াবিদদের পক্ষ থেকে, সাধারণ মানুষ কিন্তু এবার ধীরে ধীরে রাস্তায় নামছেন এবং চাইছেন বাংলাদেশে শান্তি ফিরে আসুক। আগামীকাল রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের গণনা এবং সকাল 9টা থেকে নিউজ ভ্যানগার্ডে আপনারা কিন্তু সরাসরি গণনার সব চিত্র, সব খবর দেখতে পারবেন। তাই অবশ্যই দেশ, দুনিয়া, রাজ্যের সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।